হ্যালো গাইস, নমস্কার। আর আমরা যাচ্ছি এখন সুনামগঞ্জ জেলার শুকাই গ্রামের একটি প্রাচীন রাজবাড়িতে। অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই প্রাচীন রাজবাড়িটি দেখার জন্য উৎসুক হয়ে রয়েছি। এই প্রাচীন রাজবাড়িটির ইতিহাস অনেক দীর্ঘ। তো আমরা চলতে চলতে একটি মন্দিরে দেখা পেলাম। মন্দিরটা ছিল অপরূপ সৌন্দর্যে ঘেরা এবং তার সাথে ছিল আমাদের কিছু বন্ধুবান্ধব। আমরা যারা যাচ্ছিলাম সেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম, বিশ্রাম করে নিলাম এবং তারপরে আমরা আবারও চলতে শুরু করলাম সেই প্রাচীন রাজবাড়ির উদ্দেশ্যে। আর আমরা প্রায় রাজবাড়ির কাছেই চলে এসেছিলাম। আমাদের এখান থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছিল, সামনেই রাজবাড়িটা ছিল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল। তো আমরা অবশেষে রাজবাড়িতে চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি। আসলে এটা ছিল রাজা মহারাজাদের বৈঠকখানা। এখানেই সকল প্রকার বৈঠক এবং সলা পরামর্শ হতো। তো কিছুটা ঘোরার পর আমরা দেখতে পেলাম এখানে তেমন কিছু নেই, যার কারণে আমরা চলতে শুরু করলাম মেইন রাজবাড়ির উদ্দেশ্যে। আর এখানেই তো লুকিয়ে রয়েছে আসল গুপ্তধন। গুপ্তধন মানে টাকা পয়সা নয়, আসলে প্রাচীন নিদর্শনগুলো। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে। আর পেছনে আমার পুরো টিম, তারা ফটো সেশনে ব্যস্ত ছিল। এই হচ্ছে সেই রাজবাড়ি। সুনামগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ঘাগড়াঝড় নদীর উত্তর পারে মেঘালয় পাহাড়ের পাদদেশে এই রাজবাড়িটির অবস্থান। ৩০০ বছরেরও বেশি পুরনো মোগল আমলের এই স্মারক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর কারণে সুখাই জমিদার বাড়ি হাওড় রাজ্যের রাজমহল হিসেবে পরিচিতি লাভ করেছিল। আনুমানিক ১৬৯১ সালে মোগল শাসনামলের মহামাণিক্য দত্ত রায়চৌধুরী হুগলি থেকে আসা যাওয়ার পথে কালিদহ সাগরের স্থলভূমি ভাটির প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে এই সুখাইয়ের জায়গাটি কেনেন। জমিদার বাড়িতে পা রাখলেই চোখে পড়ে প্রায় অর্ধধ্বংসপ্রাপ্ত জলসাঘর, গুদামঘর, দুর্গা মন্দির এবং বিশ্রামাগার। ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেলাম একটি গুপ্ত কুঠুরিতে। এখানে হয়তো বন্দি করা রাখা হতো শত্রুদের। যেহেতু গোপন কুঠুরিটা অনেক অন্ধকার ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। সেখান থেকে বেরিয়ে আমরা উঠে চলে এলাম ছাদের উপরে। আর এখানে এসে যা দেখলাম তা সত্যি অবাক করার বিষয়। এখানে এখন মানুষ মরিচ, মাছ এবং কি কাপড় চোপড় পর্যন্ত শুকাতে দিয়েছে। কথিত আছে ছাদে বসেই জমিদার বাড়ির নারীরা জলসাঘর বা অন্দরমহলের নাচ উপভোগ করতেন। এখানে আসার পর থেকে সবাই ছবি তোলায় ব্যস্ত। আর ওই যে আমাদের নায়িকাকে দেখতে পাচ্ছেন, তার তো ছবি তোলায় শেষ হচ্ছিল না। আপনাদের বলে দিই, বৃহত্তর সিলেট অঞ্চলে জমিদারদের বিরুদ্ধে যে নানকর বিদ্রোহ শুরু হয়েছিল, তার সূত্রপাত কিন্তু ঘটেছিল এই সুখাই জমিদার বাড়ি থেকেই। কথিত আছে যে কেউ যদি ছাতাটা নিয়ে বা জুতা পা দিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে যেত, তাহলে তাকে বেয়াদবি মনে করা হতো এবং তাকে জরিমানা সহ শাস্তি প্রদানও করা হতো। এটাই ছিল এই রাজ্যের প্রথা। ইতিহাস থেকে আরও জানা গিয়েছে এই রাজবাড়িতে এসেছিল ইংরেজ প্রশাসক ভলেন্টিয়ার এবং তিনি জমিদার ময়ূক চৌধুরীকে একটি বন্দুকও উপহার দিয়েছিলেন। তবে এত গৌরবময় রাজবাড়িটি এখন যেন পরিণত হয়েছে শুধুমাত্র একটি জঙ্গলে। অযত্নে অবহেলায় এখন এই রাজবাড়িটির বেহাল দশা, যার ভেতরে ঢুকতেই অনেকের গা জমজম করে। এতটাই ভয়ঙ্কর পরিণতি হয়েছে আগেকার এই রাজবাড়িটির। এভাবেই অযত্ন আর উদাসীনতায় পঞ্চতন্ত্রের সম্ভাবনাময় স্থানগুলো এবং মোগল আমলের নিদর্শনসমূহ হারিয়ে যেতে বসেছে। যখন ছাদে উঠেছিলাম তখন এই জিনিসটা খেয়াল করিনি। যখন নামতে গেলাম তখন চোখে পড়লো। এটা সত্যি অসাধারণ। এটি ছাদের ওপর একটি গোপন কুঠোর। হয়তো কোনো কারণে পরবর্তীতে এটার সামনে থেকে দরজাগুলো ভেঙে ফেলা হয়েছে। তো আস্তে আস্তে আমরা পুরো রাজবাড়িটা ঘুরে ফেলেছি এবং প্রায় ১.৫ ঘন্টা লেগেছে আমাদের এই পুরো রাজবাড়িটা ঘুরে দেখতে। এবং আমাদের কাছে যেহেতু সময় খুবই কম এবং আমাদের এখনই চলে যেতে হবে, নয়তো আমাদের ব্যাক করা খুবই মুশকিল হয়ে যাবে, যার কারণে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি কখনো এই এলাকায় আসেন বা সুনামগঞ্জ আসেন, তাহলে অবশ্যই এই রাজবাড়িটি একবার ঘুরে যাবেন। তাহলে দেখতে পাবেন কি সুন্দর এবং মনোরম দৃশ্য রয়েছে এইখানে।
আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। নমস্কার।